This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে উপাচার্য নিয়োগ নিয়ে আবারও রাজ্যপাল সংঘাত সামনে চলে এসেছে। সংঘাতের জেরে এখনই স্থায়ী উপাচার্য পাচ্ছে না দুটি বিশ্ববিদ্যালয়। ৮ জনের মধ্যে 2 জন উপাচার্য নিয়ে রাজ্যপালের আপত্তি রয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে একটা জটিলতার পরিস্থিতি, ওমপ্রকাশ মিশ্রকে নিয়ে আপত্তি রয়েছে রাজ্যপালের। রায়গঞ্জ এবং বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নামেও আপত্তি রয়েছে। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, আমি সরাসরি প্রশ্নটা করবো, যে সংঘাত, সেই সংঘাত তো আপত্তির কারণে উৎপত্তি। আমি জানতে চাইবো যে ধরে নিলাম ওমপ্রকাশ মিশ্র, তাকে নিয়ে মূলত রাজ্যপালের কি আপত্তি? দেখো, দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো স্থায়ী উপাচার্য পায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট গঠিত কমিটি তারা কিন্তু এই উপাচার্য বাছাইয়ের কাজ করেছে এবং 8টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, যেখানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামও চূড়ান্ত হয়ে গিয়েছিল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ছিল ওমপ্রকাশ মিশ্রের নাম। কিন্তু তুমি জানো যে এর আগে রাজ্যপালের সাথে ওমপ্রকাশ মিশ্রের একটা সরাসরি সংঘাত ছিল। দুর্নীতির অভিযোগ উঠেছিল ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে। তারপর রাজ্যপাল তদন্ত শুরু করেছিলেন, কিন্তু সেই তদন্ত প্রক্রিয়া কতদূর এগিয়েছে তা এখনো বলা যায়নি। ওমপ্রকাশ মিশ্র এরপর বারবার রাজ্যপালকে আক্রমণ করেছেন, রাজ্যপালও কিন্তু প্রক্রিয়া নিয়েছেন, স্টেপ নিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্যপালের পক্ষ থেকে ওমপ্রকাশ মিশ্রর এই নিয়োগ নিয়ে আপত্তি তোলা হয়েছে এবং সেই জায়গায় সুপ্রিম কোর্ট 6টি বিশ্ববিদ্যালয়ে মোট নিয়োগ করার অনুমতি এই মুহূর্তে দিয়েছে, যার মধ্যে কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নেই। অর্থাৎ ওমপ্রকাশ মিশ্র আপাতত নিয়োগ পাচ্ছেন না। 15 তারিখ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, সেদিন কি হয় দেখতে হবে। বেশ, পাশাপাশি এখনো পর্যন্ত তাহলে যে সিচুয়েশন, এটা তো জটিলতা রইল, এই জটিলতা কাটিয়ে এই পরিস্থিতি স্বাভাবিক আনার জন্য কোনো এক পক্ষকে নমনীয়তা দেখাতে হবে। সেক্ষেত্রে কি সম্ভাবনাময় দিকগুলো এখনো পর্যন্ত সামনে এসেছে সুমন? দেখো, 6টি বিশ্ববিদ্যালয়, তার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে। এই বিশ্ববিদ্যালয় কিন্তু স্থায়ী উপাচার্য পেয়ে যাচ্ছে। এটাতে কিন্তু দুই পক্ষই একেবারে নমনীয় হয়ে সমান জায়গায় এসছে। এই দুই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কি হবে, কারণ রাজ্যপাল আপত্তি জানিয়েছেন, সেই জায়গায় সুপ্রিম কোর্ট স্থির করবে যে আবার পুনর্বিবেচনা হবে নাকি কোনো এক পক্ষকে অনুরোধ করা হবে যে আপনারা সম্মতি দিন। বেশ, ধন্যবাদ সুমন। 350 কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ সল্টলেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির হানা। জেমস অ্যান্ড জুয়েলারি ব্যবসার আড়ালে রাজস্ব লুট করা হয়েছে, অভিযোগ এমনটাই। সল্টলেকের সিএফ ব্লকে ব্যবসায়ী অশোক মিশ্রর বাড়িতে তল্লাশি। এই মুহূর্তের পরিস্থিতি আমি জানবো, আমার সহকর্মী সুজয় আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজয়, এই মুহূর্তের কি পরিস্থিতি, লেটেস্ট কি আপডেট এই ইডি রেড সংক্রান্ত? দেখো, ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই তরফ থেকে এই মামলার প্রথম তদন্ত শুরু করা হয় এবং দেখা যায় যে হংকং থেকে জেমস অ্যান্ড জুয়েলারি সেটা আনা হচ্ছে এবং সেখান থেকে প্রায় মোটা অঙ্কের রাজস্ব ঘাটতির অভিযোগ এই ব্যবসায়ী অশোক মিশ্রের বিরুদ্ধে এবং সেই অভিযোগেই তদন্তভার। যেহেতু মূল অভিযোগটা কি সুজয়, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, মূল অভিযোগটা কি? যেহেতু বিদেশে টাকা পাচারের অভিযোগ বা আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে, সেই অভিযোগেই এই মুহূর্তে ইডি তদন্ত করছে। জেমস অ্যান্ড জুয়েলারি, অর্থাৎ বিদেশ থেকে জেমস অ্যান্ড জুয়েলারি নিয়ে আসা এবং সেই নিয়ে আসা হিসেবের ঘাটতি দেখিয়ে মোটা অঙ্কের রাজস্ব লুট করা বা রাজস্ব ঘাটতি এবং সব মিলিয়ে 350 কোটি টাকার এরকম রাজস্ব ঘাটতি করা হয়েছে বলে অভিযোগ। এবং ডিআরআই তদন্ত শুরু করার পর যেহেতু বিদেশে আর্থিক লেনদেন হয়েছে, সে কারণে তদন্তভার ইডির হাতে তুলে দেওয়া হয়েছে এবং তদন্তভার পাওয়ার পরে আজকে সিএফ ব্লকে ইডি ব্যবসায়ী অশোক মিশ্রের বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে। তার নির্মীয়মান একটি বিলাসবহুল বাড়ি, সেখানে তার 3 তলায় তার একটি ঘর রয়েছে, সেখানে ইডি তল্লাশি চালাচ্ছে এবং মূলত নথিপত্র এবং যে ডিজিটাল এভিডেন্স তার খোঁজ চালানো হচ্ছে এবং কবে থেকে তার এই ব্যবসা এবং কিভাবে এই আর্থিক ঘাটতি বা রাজস্ব ঘাটতিটা দেখানো হয়েছে। কতক্ষণ হলো তল্লাশি সুজয়? দেখো, সকাল 8টা থেকে তল্লাশি শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত তল্লাশি চলছে। প্রায় 4 ঘন্টা হতে চললো। মূলত 2টি জায়গায় তল্লাশি চলছে এবং এখনো পর্যন্ত বেশ কিছু নথি হাতে এসছে ইডির এবং আরো কোথায় কোথায় তল্লাশি বা এই আর্থিক লেনদেন হয়েছে সেগুলোরও খোঁজ চালানো হচ্ছে ইডির তরফ থেকে। এবং আগে ডিআরআই এই ধরনেরই একাধিক রাজস্ব ঘাটতির অভিযোগে কিন্তু তদন্ত করেছে, যা তদন্ত পরবর্তীতে। ধন্যবাদ সুজয়। অন্যদিকে আরো একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। মন্তেশ্বরে তৃণমূল কংগ্রেসের যে বিজয় সম্মেলনী অনুষ্ঠান, সেই বিজয় সম্মেলনীতে হাজির ছিলেন না এলাকার বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। ফলে প্রশ্ন উঠেছে তার এই গড় হাজির নিয়ে। মঞ্চে হাজির কুণাল ঘোষ, মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন, কিন্তু বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী ছিলেন না। বিজয় সম্মেলনীতে নামও উচ্চারণ করা হলো না বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরীর। বিধায়ক দেশের বাইরে আছেন বলে সাফাই জেলা সভাপতির, মুখে কুলুপ,
সিদ্দিকুল্লাহর অনুগামী যারা আছে তাদের বিষয়টি দল দেখছে, এই প্রশ্ন করা হলে বিষয়টি দল দেখছে, এইভাবে মন্তব্য করেছেন কুণাল ঘোষ। ফলে বিধায়কের অনুপস্থিতি নিয়ে এই মুহূর্তে প্রশ্ন জেগেছে। ওগুলো সব দলের নেতৃত্ব দেখবেন। আমাদের কাজ হচ্ছে এই যে সাধারণ মানুষ বা সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আস্থাটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, সেটা মানুষের আস্থাটা পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, তো সেটা অটুট আছে, সেটা অটুট থাকবে, বাকিটা দলের নেতৃত্ব দেখছে।